তারা বিএনপি এবং জামাতে তারা সহযোগিতা করেছে। সচিবালয়ের মধ্যে যারা গুপ্ত ছিল তারা আমাদের সহযোগিতা করেছে। একটা আন্দোলন এত সফল, মানে হাসিনার মতো একটা দানবকে 16 বছর বিএনপি জামাত ছড়াতে পারেনি। এত আন্দোলন, এত ক্রসফায়ার, গুম, এত জীবনের বিনিময়, হাজার হাজার মানুষের জীবন গেল, হাসিনার এতটুকু নাড়াতে পারেনি। আর এই আন্দোলন 24-এর বিপ্লব আন্দোলন এত সহজে হয়ে গেছে। পৃথিবীর বড় বড় বিপ্লবের পেছনে দেখবেন ইন্টেলিজেন্স টিম থাকে। ছাত্র শিবিরের ইন্টেলিজেন্স টিম হয়তোবা আছে, আমি যদিও কনফার্ম জানি না কিরকম। এই আন্দোলনটি সফল হওয়ার জন্য আমি সার্জিস হাসনাতদের সাথে কথা বলেছি। সার্জিস আলম যখন আমার বাড়িতে বেড়াতে এসেছিলেন, আমি তাকে বললাম, সার্জিস, এই আন্দোলন সফল হওয়ার নেপথ্যে কি? কয়, ভাই, নেপথ্যে আমরা একা না, অনেকগুলো টিম আমাদের সাথে কাজ করেছে, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা প্রতি মুহূর্তে ছাত্রলীগের ভেতরের আপডেট পেতাম। তারা কারা বলেন? তারা কিন্তু গুপ্ত। তাদের অনেক বড় ত্যাগ, তারা ধরা পড়লে কিন্তু মারা যেত। যারা কোনো দেশের গোয়েন্দা টিম হয়ে কাজ করে তারা একজন প্রকাশ্য সৈনিকের চেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, যেমন আইএসআই, তারা আফগানে, ভারতে বিভিন্ন পয়েন্টে কাজ করছে এবং এই শত্রুদের বড় বড় পরিকল্পনা নৎসাৎ করছে, কিন্তু ধরা পড়লে কি নৃশংস নির্যাতন করে তাদের হত্যা করা হয়, কল্পনা করতে পারে? ভয়াবহ ব্যাপার। এই আন্দোলনের মধ্যে শুধু শিবির না, ছাত্রদল, শিবির, যারা ক্যাম্পাসে রাজনীতি করতে পারতেন না, প্রত্যেকেই গুপ্ত হয়ে ছাত্রদলের, ছাত্রলীগের মধ্যে ছিল বলে এই আন্দোলন সফল হয়েছে। তবে যারা বেইমানি করে আওয়ামী লীগে বা ছাত্রলীগে যোগ দিয়েছে, বা যারা প্রকৃত ছাত্রলীগ ছিল, শিবির এবং ছাত্রদলে তারা থাকলে তাদেরকে বের করতে হবে, নতুবা এই রাজনীতিটা অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে। আসেন কয়েকটা বিষয় আসে এখন। শিবির, ছাত্রদল, বাকচাস, বাম, তারা ডাকসুতে নির্বাচনে মুখোমুখি হয়েছে। এখন অনেক ন্যারেটিভ তৈরি হবে সোশ্যাল মিডিয়াতে। ধরেন, এতদিন শিবির ছাত্রী সংস্থাকে সামনে টানেনি, এখন যদি তখন বলবে শিবির নারী স্বাধীনতা বিশ্বাস করে না। যখন শিবির কয়েকজন নারীকে তাদের কমিটিতে নিয়ে আসলো, যেই নির্বাচনের প্যানেলটিতে নিয়ে আসলো, এখন দেখবেন এক গ্রুপ বলবে কিসের ইসলামী দল নারীদের সামনে নিয়ে আসছে। এগুলো হলো ন্যারেটিভ। আবার ছাত্রদল, যে ছেলেটা ছাত্রদলের লড়াই করেছে দীর্ঘদিন, কিন্তু গোপনে ছাত্রলীগের মধ্যে তাকে রাখা হয়েছে, দলের জন্য প্রয়োজনে রাখা হয়েছে, এই ছেলেটাকে এখন যদি কমিটিতে আনা হয়, অনেকে শিবিরের লোকেরা বলবে গুপ্ত ছাত্রদল। না ভাই, এই ছেলেটাকে পরিকল্পিত ছাত্রদল ওইখানে রাখছে বলে আজকে বিজয় এসেছে। অর্থকে মূল্যায়ন করেন। আমি যদি কথার কথা, ধরেন আমি বিএনপি করি, আমাকে আওয়ামী লীগে ঢুকানো হলো, যদি আমাকে 10 বছর আওয়ামী লীগে থাকা লাগে, এই 10 বছর আমার জন্য জাহান্নাম কিনা বলেন? যাকে ভালোবাসি না তার সঙ্গে থাকা কত কঠিন। ধরেন আপনার ঘরের বউ, যাকে আপনার পছন্দ না, তার সাথে সংসার করা খুব সহজ। এই কাজগুলো আমাদের ছাত্র দলের প্রিয় ভাইয়েরা, শিবিরের ছেলেরা করেছে, যারা ছাত্রলীগ করতো না, যাদের রক্তে মাংসে জিয়াউর রহমানের আদর্শ আছে কিংবা জামাতের আদর্শ আছে, তাদেরকে সেখানে পাঠানো হয়েছে পরিকল্পিত। এখন বলবেন এটা কি বৈধ না অবৈধ? আওয়ামী লীগের 16 বছরই তো অবৈধ ছিল। 16 বছর আওয়ামী লীগ কোনো কিছু বৈধ করছে? পুরো রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা ক্ষেত্র তারা দখল করেছে, নৈরাজ্য সৃষ্টি করেছে। তো সেখানে বিকল্প কি পদ আছে বলেন? বিএনপি, জামাত, 20 দলীয় জোট হাসিনাকে নাড়াতে পারেনি, ছেলেরা পেরেছে। কিভাবে পেরেছে? তারা এই কাজগুলো করতে পারছে বলেই পেরেছে। তারা কমিক্স পড়ে, তারা গোয়েন্দা নির্ভর বই পড়ে, তারা ফিল্ম দেখে। তাদেরকে শুধু আমরা জেনজি বলি, কিন্তু তাদেরকে বলি ফেসবুক, টুইটার কিংবা টিকটক প্রজন্ম না। তারা এই জিনিসগুলো পড়ছে, তারা জানে পুলিশের সাথে কিভাবে খেলতে হবে। যে ছেলেগুলো গ্রেফতার হয়নি, সেই ছেলেগুলো প্রতিদিন পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই, ডিবির কাছ থেকে বাঁচছে কিভাবে। এই মুভি দেখে দেখে তারা এই বিষয়গুলো কিভাবে ফাঁকি দিতে হয়, কিভাবে টেকনোলজি ফাঁকি দিতে হয়, কিভাবে নাম্বার চেঞ্জ করতে হয়, কিভাবে কোথায় গিয়ে নাম্বারে কথা বলে সিম খুলে ফেলতে হয়, এগুলো বিএনপির ম্যাক্সিমাম লোক জানতো না। বিএনপি একটা হরতাল ডাক দেওয়ার পরের দিনই দেখতাম বিএনপির মোটামুটি 40 জন নেতা গ্রেপ্তার, সবাই বাসায় বসে গ্রেপ্তার। কেন? আপনি হরতাল ডাক দিলে আপনাকে প্রতিবারই গ্রেপ্তার করে, তাহলে আপনি প্রতিদিন বাসায় থাকেন কেন? বলেন? কারণ আপনি গ্রেপ্তার হয়ে গেলে হরতালে নামা লাগবে না, হরতালে নামলে আপনার যে কর্মী বাহিনী নামবে তাদের পিছনে টাকা খরচ হবে না। এটা তো আমরা বুঝি, আমরা তো বুঝি। আপনি গ্রেপ্তার হলেন, আরো বড় গুরুত্বপূর্ণ পদ পেয়ে গেলেন।
একটা ছবি দিবেন, কারা কারা কি বারবার কারা নির্যাতিত নেতা, কিন্তু আপনি মাঠে থাকলে 200 পোলাপান নামাইতে হবে, এই 200 পোলাপানের খরচ দিতে হবে, 200 পোলাপানের যদি 20টা গ্রেফতার হয়, সে 20টাকে জেল থেকে ছাড়ানোর জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে। তার চেয়ে বলো আপোষে ঘর থেকে গ্রেফতার হয়ে যাওয়া। এটাই তো বিএনপির ম্যাক্সিমাম নেতারা করেছে, করেনি বলেন? এখন কি হয়েছে, এই ছাত্ররা যখন বিপ্লব ঘটাবে, হাসিনার পতন ঘটাবে, তারা কিন্তু জীবন মরণ লড়াইতে নেমে গেছে। তারা জীবন মরণ লড়াইতে নেমে গেছে। তারা গোপন থেকে তারা অনেক বড় কাজ করছে, কেউ গোপনে কেউ প্রকাশ্যে। আমি যদি বলি আজকে 24-এর বিপ্লব সম্ভব হয়েছে এই গুপ্ত শিবির, গুপ্ত ছাত্র দলের জন্য, কারণ এরাই মূলত এই কাজটাকে, কারণ হাসিনা শেষ পর্যন্ত বুঝতে পারেনি আসলে ছাত্ররা কি করতে যাচ্ছে, কারণ আননোন ফেজ, এদের সম্পর্কে হাসিনা বা আমাদের গোয়েন্দাদের কোনো তথ্য ছিল না আসলে এরা কি চায়, এদের মূল টার্গেট কি, এদের শেকড় কি। যদি এই আন্দোলনটা জামাত বিএনপি প্রকাশ্যে নেমে যেত বা নেতারা নেমে যেত বা নেতাদের নির্দেশনা বাস্তবায়ন শুরু হতো, এই আন্দোলন ব্যর্থ হতো। যেহেতু অচেনা ছেলেরা এই আন্দোলনটা করছে, হাসিনার গোয়েন্দা বাহিনী ঠিক বুঝতেই পারেনি যে এদের শেকড়টা কোথায়, এদের টার্গেটটা কোথায়, এরা কি চাইছে। আবার যে ছেলেগুলি ছাত্রদল বা শিবিরে যারা গুপ্ত ছিল, এরা তো আওয়ামী লীগের সাথে মিশেছিল, কিন্তু নেপথ্য থেকে এরাই মাস্টার মাইন্ড ছিল, এরাই সমস্ত পরিকল্পনা সাজিয়ে দিয়েছে। তা আওয়ামী লীগ কাকে থেকে কাকে ধরবে? আওয়ামী লীগ ধরেন জামাতকে, ছাত্র দলের নেতাদেরকে গ্রেফতার করছে, মূলত খেলতেছে তো নেপথ্যে বসে আওয়ামী লীগের ঘরে বসে থাকা বিএনপি, জামাত বা ছাত্রদল বা শিবিরের ছেলেরা। এটা কি আমাদের বিজয়ের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ পরিকল্পনা ছিল না? এটা কি আপনারা যদি এখন বলেন গুপ্ত গুপ্ত গুপ্ত, আমি মনে করি এই ন্যারেটিভটা বাদ দিতে হবে। এই ন্যারেটিভটা কি ব্যাপার, সাউন্ডে কি এখনো প্রবলেম করে? আমি আপনাদের একটা বিষয় বুঝতে পারছি না, কমেন্ট করেন, সাউন্ড ঠিক করেন, তখনই বিরক্ত লাগে কথার মধ্যে। কিছু করেন নাই ভাই, এখন আমি কি করব? লাইভের মধ্যে আমি সাউন্ড আর কি ঠিক করব? এখন এখানে তো আমার কোনো প্রি প্রোডাকশন নয় যে আমি এটাকে আবার ঠিক করে আপলোড দেব, চেষ্টা করতেছি। তো এই সকল ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। যাদেরকে আপনারা খোঁচা দিচ্ছেন গুপ্ত বলে, এই রাষ্ট্র দ্বিতীয় স্বাধীনতায় তাদের অবদানটাকে অবমূল্যায়ন করবেন না। আসেন দ্বিতীয় স্টেজে আলোচনা করি। এখন কথা হলো, যে কমিটি শিবির দিয়েছে সাদেক, ফরহাদ, মহিউদ্দিন, ছাত্রদল একটা কমিটি দিয়েছে আবিদুল সহ একটা গ্রুপকে, বাম গ্রুপ একটা দিয়েছে মেঘমল্ল বসু সহ একটা গ্রুপ, বাকচাস একটা দিছে কাদের আর আমাদের বৈষম্য বিরোধীর একটা ছেলে ছিল বাকের, তাদেরকে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে গেছে। এই প্রধান তিনটা কমিটিতে নাকি গুপ্ত শিবির আছে। একটা হলো প্রকাশ্য শিবির সাদেক, ফরহাদ, আর বাকচাসের যেটা আছে সেখানে বলা হচ্ছে কাদেরকে শিবির নিজেদের ভেরিফাইড পেজেই বলছে তাদের সাথে ছিল, তার মানে সেটাও শিবির। আবার প্রশ্ন উঠেছে ছাত্রদলের আবিদুল, এই ছেলেটাও নাকি তামরুল মিল্লাতে পড়েছে, কেউ কেউ সোশ্যাল মিডিয়া লিখছেন, এবং সেও নাকি শিবিরের সাথে ছিল এরকমও উল্লেখ করছে। এখন প্রশ্ন করেন তো, আপনি এখন কি বলবেন বলেন? আবিদুল বৈষম্য বিরোধী আন্দোলনের একজন তুখোর নেতা, ঢাকা ইউনিভার্সিটির একজন মেধাবী ছাত্র, এখন তাকেও কেউ কেউ শিবির বানাচ্ছে। এখন কি করবে বলেন? আমার কেন যেন মনে হয় ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদেও শিবির আছে। এখন আপনি আমাকে বলেন শিবির চিনবেন কি করে? যারা গুপ্ত শিবির তাদের চিনবেন কি করে? একদম চেনার কয়েকটা উপায় শিখিয়ে দেয়। এক, যারা সোশ্যাল মিডিয়াতে সর্বাধিক জামাত শিবিরকে নিয়ে কটূক্তি গালিগালাজ করবে, সর্বাধিক। কেন? এরা নিজেকে বিএনপি প্রমাণের জন্য জামাত শিবিরকে প্রচন্ড পরিমাণে নোংরা ভাষায় গালাগালি করবে, কারণ নিজেকে প্রমাণ করতে হবে। যেটা গুপ্ত ছাত্রলীগের মধ্যে আমরা দেখেছিলাম যে এরা কিভাবে ছাত্রলীগে টিকেছিল, সোশ্যাল মিডিয়ায় এরা কিন্তু বিএনপি জামাতের সমালোচনা করে নিজেকে আওয়ামী লীগ প্রমাণ করে টিকেছিল। ঠিক একই স্ট্র্যাটেজি ব্যবহার করেন এই ক্ষেত্রে। সাম্প্রতিক সময় দেখবেন সোশ্যাল মিডিয়া কিছু সাংবাদিক যারা বিগত সময় আওয়ামী লীগ করেছে অথবা বিগত সময় জামাত শিবিরের সাথে সম্পৃক্ত ছিল, তারা এখন হঠাৎ করে দেখবেন ফেসবুকে বিএনপিকে নিয়ে প্রচুর পোস্ট করে, বিএনপির ভালো মন্দ সব বিষয় তারা প্রশংসা করে পোস্ট করে। এর মধ্যে আমার কয়েকজন কলিগ ছিল যারা আমার সাথে টেলিভিশনে কাজ করেছে, তাদেরকে আমি বললাম যে ভাই ঘটনা কি? তিনি বললেন, ভাই বিএনপি তো ক্ষমতায় আসবে, টেলিভিশনের গুরুত্বপূর্ণ পদ তো আমাদের ধরে রাখা লাগবে।
এরা কিন্তু গুপ্ত, এরা কিন্তু ভালো না। আবারও বলছি, এরা কিন্তু ভালো না। এরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লেসপেন্সারি করছে, এখন বিএনপি আসবে বলে বিএনপি লেসপেন্সারি করবে। দিন শেষে এই দুইটা দলকে তারা ডুবাবে। যেহেতু আওয়ামী লীগ নেই, এই সময় আর কোনো গুপ্ত শব্দটা আমাদের থাকা উচিত না, যদি মেজর বা বড় কোনো অকেশনে প্রয়োজন না পড়ে। আমি অনেককে দেখছি, জামাতের অনেক লোক হঠাৎ করে তারা বিএনপি সাজতেছে, এমন ভাবে বিএনপির প্রশংসা করে, কিন্তু তাদের 5 তারিখের আগের পোস্টগুলো দেখেন, অনেক ডিলিট করে ফেলছে তারা। এখন ফেসবুকের পোস্ট ডিলিট করা যায়। এরা বিপজ্জনক। দেখেন, রাজনীতিটা হবে বুদ্ধিভিত্তিক। আমি কোন রাজনৈতিক দলকে কখনো কটূক্তি করার পক্ষে না। ধরেন আমার কথাগুলো অধিকাংশ ক্ষেত্রে একটু ইসলামের পক্ষে যায়। আমি ইসলাম বিশ্বাসী একজন মানুষ। আমি জাতীয়তাবাদ আদর্শ লালন করলেও আমার মধ্যে যেটা বললাম যে আমি ইসলাম এবং জাতীয়বাদ সম্পৃক্ত করে একটা আদর্শ লালন করি। না আমি বাম, না আমি কেবল ন্যাশনালিস্ট, না আমি কেবল ইসলামিস্ট। আমার মধ্যে ন্যাশনালিস্ট, ইসলামিস্ট দুটো ব্যাপার আছে। আমি দুটোকেই লালন করি। এখন আমাকে কেউ কেউ মনে করেন যে আমি মনে হয় জামাত করি, কেউ কেউ মনে করেন আমি মনে প্রকাশ্যে যেহেতু বিএনপির কথা স্বীকার করি, ভাই পছন্দ করি একটা দলকে, সেটা আমি বলেছি, ধরেন একটা দলকে পছন্দ করি, কিন্তু আমার বক্তব্যের মধ্যে আপনারা সেই বিষয়টা পান না। কেন পান না? আমি সবসময় সমালোচনা করি, আগে নিজের ঘরের সমালোচনাটা বেশি করি, কারণ সে শুধরালে দেশ শুধরাবে, জাতি শুধরাবে, এটা হলো আমার টার্গেট। কিন্তু ওই যে আমার বড় পদ পেতে হবে তাই আমাকে ন্যাক্কারজনক ভাবে অন্যকে গুপ্ত বলতে হবে, গালিগালাজ করতে হবে, এরা মূলত রাজনৈতিকভাবে কোনো পদ পাওয়ার জন্য এটা করে। আমাদের প্রবাসে এরকম অনেকেই আছেন, তারা কবে থেকে বিএনপি করে আমি জানি না, সোশ্যাল মিডিয়াতে তারা প্রচন্ড পরিমাণে জামাত শিবিরের কন্টেন্ট তৈরি করে গালাগালি করে। একটু হাত দিয়ে দেখবেন এদের পেছনেও গুপ্ত জামাত অথবা গুপ্ত আওয়ামী লীগের একটা সম্পর্ক আছে। আবার দেখেন, যারা একটু মেধাবী লোক, আমি আপনাদেরকে প্রকাশ্যে বলি, ধরেন আমরা যে টিমে কাজ করতাম, তারেক রহমানের যে টিমে, মাহাদি আমিন ভাই তারেক রহমানের শিক্ষা অ্যাডভাইজার ছিলেন, রাজনৈতিক অ্যাডভাইজার ছিলেন হুমায়ুন কবির ভাই, মিডিয়াতে ছিলেন আশিক ইসলাম ভাই, ছিলেন শিবলি ভাই, তাজউদ্দিন ভাই, এরা প্রত্যেকে আমরা লন্ডন টিমে যারা কাজ করতাম, এদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে একটাও দেখবেন না ভিন্ন রাজনৈতিক দলকে গালিগালাজ করছে, একটাও দেখবেন না। তারেক রহমান তাদেরকে তার অ্যাডভাইজার পদে বসিয়েছেন কিসের ভিত্তিতে? যোগ্যতার ভিত্তিতে। মাহাদি আমিন ক্যামব্রিজের টপার, ক্যামব্রিজের একজন, মানে কি বলবো, যে আমার দেখা একজন বেস্ট মানুষ, যেমন মেধাবী, তার বক্তব্য, এক একটা বক্তব্য দিয়ে আপনি একটা বই লিখতে পারবেন। তাকে দেখবেন ফেসবুকে, টেলিভিশন টক শো কখনো এই গুপ্ত মুক্ত নিয়ে আলোচনা করবে না, কারণ তার মেধা দিয়ে তিনি সেখানে পৌঁছে যেতে চান। যার মেধা নাই তিনি কাদা ছড়াছড়ি করবেন, একজন আরেকজনকে গালাগালি করবেন। আপনি ফেসবুকে আশিক ইসলাম, যিনি বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন দীর্ঘ সময়, তার ফেসবুক পোস্ট দেখেন। আপনি হুমায়ুন কবির ভাই, তারেক রহমানের রাজনৈতিক অ্যাডভাইজার, সম্প্রতি তিনি বাংলাদেশে এসেছেন, তার ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট দেখেন, দেখবেন না। কারণ কি জানেন? আমরা রাজনীতির গুণগত জায়গাটাকে চ্যালেঞ্জ করতে চাই আমাদের যোগ্যতা দিয়ে, পরিবর্তন করতে চাই আমাদের যোগ্যতা দিয়ে। আমি কেমন সেটা ঢেকে রেখে অন্য খারাপ এটা বলে আমার দলকে আমি জাতির কাছে বেস্ট প্রমাণ করতে পারবো না। তাহলে কি করতে হবে? জনগণের কাছে আমাকে বেস্ট প্রমাণ করতে হলে আমাকে দেখাতে হবে জনগণকে যে তুমি আমাকে দেখে বিএনপি কে ভোট দাও। যেমন আওয়ামী লীগ শব্দটার সঙ্গে একটা চিন্তা আমাদের মাথায় চলে আসে, কি আওয়ামী লীগ মানে হলো একটা গুন্ডা প্রকৃতির লোক, খুনি প্রকৃতির লোক, মানে একটা লুটপাটকারীর লোক, ধর্ষণ টাইপের লোক, মানে পাড়ার সবচেয়ে খারাপ লোকটা আওয়ামী লীগ করে। এটা আমাদের আওয়ামী লীগ শব্দটা বলে আমরা চোখটা বন্ধ করেন, মনে হবে যে পাড়ার সবচেয়ে খারাপ লোকটা আওয়ামী লীগ করে, তাই মনে হয় না? তো এই যে জায়গাগুলো বুদ্ধিভিত্তিক রাজনীতির জায়গা, প্রচুর অ্যাক্টিভিস্টকে দেখি সেনাবাহিনীতে ছিলেন, রিটায়ার করছেন, ওরে বাপরে বাপ, ফেসবুকের পোস্ট দেখলে মাথা গরম হয়ে যায়। আসলে এরাই পোস্টগুলো করেন আর ভাবেন যে এটার মাধ্যমে আমি বিএনপি প্রমাণ করব, বা এটার মাধ্যমে আমি প্রকৃত জামাতি প্রমাণ করব, এটার মাধ্যমে আমি প্রকৃত আওয়ামী লীগ প্রমাণ করব। নিজেকে, মানে অন্য বর্ণের লোক, ধরেন সাদা কালোটা, মানে সাদা কালারটা নিজেকে লাল প্রমাণে লালের মধ্যে লাফালাফি করছে, বিষয়টা এরকম। আপনি যেমন সেটা প্রকাশ করা লাগবে না। আপনি যদি দেশ এবং জাতির পরিবর্তনে কিছু করতে চান, তাহলে আপনি বেস্ট কিছু করতে পারেন, আপনাকে দেখে মানুষ পরিবর্তন হবে। ডাকসুতে এখন
সবচেয়ে বেশি আলোচনা চলছে গুপ্ত শব্দটা। আসছে নির্বাচনে কে জিতবে, নানান রকম কথা চলছে। সোশ্যাল মিডিয়াতে বেস্ট প্যানেল বলছে শিবিরের, কিন্তু বিপরীতে ছাত্রদলের প্যানেলটাও আমার কাছে বেস্ট মনে হচ্ছে। কারণ ছাত্রদল এবার ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই বিপ্লবের অন্যতম সারথীদের সামনে কাতারে এনেছে। সোশ্যাল মিডিয়াতে এই আলোচনা দিয়ে ডাকসু নির্বাচনের জয় বিজয় আসবে ছাত্রদের নির্বাচনের মধ্য দিয়ে। আমরা আশা করি ডাকসু নির্বাচনে এবার প্রশাসন একটা ফ্রি ফেয়ার ইলেকশন করবে, যেই নির্বাচনটা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেস্ট নির্বাচন। এবং যারাই ডাকসুতে নির্বাচিত হবে তারা মূলত ছাত্রদের জন্য কাজ করবেন। কোনো লেজুরবৃত্তের পরিচয় আমরা দেখতে চাই না ছাত্রদের, কারণ ছাত্রদের হাজারো সমস্যা আছে, এই সমস্যাগুলো দূর করা খুবই জরুরি। আপনি যদি ছাত্রদের সমস্যাগুলো দূর করতে পারেন, আমাদের ছাত্ররা শিক্ষা জীবন কর্মজীবনে আরো ভালো অ্যাচিভমেন্ট তৈরি করতে পারবে। সেক্ষেত্রে ডাকসু একটা বড় ভূমিকা রাখতে পারবে। আবার এই নির্বাচন কেন্দ্র করে আলোচনা হোক, ন্যারেটিভ তৈরি হোক, বিরোধ হোক, সেটা যেন শিষ্টাচার বহির্ভূত না হয়। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করব, বাংলাদেশের অক্সফোর্ড, বাংলাদেশের না, প্রাচ্যের অক্সফোর্ড বলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে, আমার ছোট ভাইটা, আমার মেয়েটা বা আমার সন্তানটা, তারা যেন ফেসবুকে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো আইডিতে না দেখে তারা কুরুচিপূর্ণ কথা বলে। আমি এর আগে বলেছিলাম যে ছাত্র দলের পুট ... এই স্লোগান যারা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিয়ন দারোয়ান হওয়ার যোগ্য না। আপনি গালি দিচ্ছেন ফেসবুকে, এটা এই ছোট ছোট কোমলমতি বাচ্চারা তো ফেসবুকে দেখে এটা। তো নিজেকে বেস্ট প্রমাণ করতে হলে নিজের আলোটা ছড়িয়ে দেন। অন্যের গায়ে কাদা লেগেছে এটাকে প্রকাশ্যে আনার চেয়ে নিজের আলো ছড়ান, নিজের দ্যুতির মাধ্যমে আলোকিত করেন। রাজনীতি করছেন, ধরেন রাজনীতি করছেন এ গ্রুপের, সারাক্ষণ যদি আপনি নিন্দা করেন সি গ্রুপের, হবে? আপনি যে বেস্ট এইটা প্রমাণ করেন, ছাত্রদের কাছে তুলে ধরেন আপনি নির্বাচিত হলে কি কি করবেন। কিন্তু আপনি সেটা না করে যদি অমুকে এইটা, অমুকে তো এটা, অমুকে এটা, অমুকে নাচতে গেছে, অমুকে ডিজে পার্টিতে গেছে, দেখলাম যে একটা মেয়ে কোথায় নাচতেছিল, সেই ছবিটা এখন ভাইরাল করছে। ভাই, যদি এই ছবিটা ভাইরাল করে প্রমাণ করতে চান যে মেয়েটা নাচানাচি করে, একে ভোট দিয়েন না, তাহলে যদি আমি বলি আপনার ঘরে তো সবাই নাচে, শুধু কাপড় খুলেও নাচে, তখন আপনি কি করবেন? তো যারা কাপড় খুলে নাচে আর যারা কাপড় পরে নাচে, তাহলে বেস্ট কোনটা? যে কাপড় পরে নাচে। তো এই যে ন্যারেটিভ গুলো যারা তুলছেন, তুলতে পারে যারা সোশ্যাল মিডিয়াতে মাঝামাঝি ক্যাটাগরির লোক, কিন্তু যারা শিক্ষক ছিলেন, যারা একটু বুদ্ধিভিত্তিক রাজনীতি করেন, যারা এডুকেটেড লোক, তারা এই কাদা ছড়াছড়িতে প্রবেশ করলে আর এই দেশ ঠিক থাকে? এই দেশ তো আগামীতে তারাই চালাবে। তাদের মধ্যে যদি নোংরা রাজনীতিগুলো থাকে তাহলে দেশ আগাবে না। দর্শক, প্রকাশ্যে যে কথাটি বললাম যে আপনারা এই মুহূর্তে গুপ্ত টুপ্ত নিয়ে আন্দোলন না করে এই বিপ্লব যারা সফল করেছে তারা যদি ডাকসুর প্যানেলে নির্বাচিত হয়, আমরা তাদেরকে ফুলের মালা দিব, সেটা যে দলেরই হোক, আমাদের মোটেও কষ্ট লাগবে না। কিন্তু যদি না দেখা গেল যে শত্রুরা, ফ্যাসিস্টদের দোসররা পরিকল্পিতভাবে আবারও ক্যাম্পাসে তাদেরই কোনো লোককে বিজয়ী করে, এটা হবে আমাদের জন্য লজ্জার। সো গুপ্ত শিবির, গুপ্ত ছাত্রদল, গুপ্ত বাকচাষ সবই আমাদের, যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।